অনেকগুলো গুড নিউজ নিয়ে আসলে এই ডিসকাশনটা করতে চাই। প্রথমত মাইটি ইন্ডিয়া, আপনারা সবাই জানেন যে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ যেখানে চলছিল সেখানে প্রায় 200 রানের ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে। আই এম নট আ বিগ ফ্যান অফ পাকিস্তান, কোনো কারণ নেই, কিন্তু ইন্ডিয়ার যে আসলে ক্রিকেটীয় ভাবসাব এটা আবার আমার পছন্দ না। মানে তারা অন্য কাউকে গুনে না টাইপের একটা সিচুয়েশন। বিভিন্ন সময় ক্রিকেটীয় দ্বৈরথ করে যখন, অথবা ফুটবলীয় দ্বৈরথ হয় বাংলাদেশ এবং ভারতের, আমরা চাই যে এটা আসলে একটু স্পোর্টিং অ্যাসপেক্টসে সবাই দেখবে, কিন্তু এন্ড অফ দ্য ডে ওদিক থেকে কেন যেন ফ্লেভারটা ভালো আসে না। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা, ঠিক একইভাবে বাংলাদেশ ন্যাশনাল টিম সিলেকশন নিয়ে একটা বড় আলোচনা রয়েছে। মুস্তাফিজ এবং ঋষাদ প্রসঙ্গে অবশ্যই আসতে হচ্ছে, এবং সেই সিলেকশনের প্রসঙ্গটা আসছে এই কারণে, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এখানটায় আবার তারা অসাধারণ প্রফেশনালিজমের পরিচয় দিয়েছে যে তারা তাদের টি-20 বিশ্বকাপের স্কোয়াড 15 সদস্যের স্কোয়াড দিয়ে দিয়েছে। শুভমান গিল সেখানটায় নেই, ভাইস ক্যাপ্টেন হবার পরেও তিনি নেই, কারণ আউট অফ ফর্ম। লাস্ট 15টা ইনিংসে তার রান কিংবা স্ট্রাইক রেটে খুব বেশি সন্তুষ্ট হতে পারে নাই ম্যানেজমেন্টের সদস্যরা। যদিও স্ট্রাইক রেট 137+, রান যেটা করেছেন সেটা এভারেজ হচ্ছে প্রায় 25, এরপরও সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যারা বিগ ফ্যান অফ জাকির আলী, শিওর থাকেন হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। কিভাবে, সেই আলোচনাটা অন্য একটা কন্টেন্টে করবো। ডিসকাশন করতে চাই মুস্তাফিজুর রহমানকে নিয়ে। এই মুস্তাফিজকে নিয়ে আলোচনা যেটা আমরা করব, সেটার পুরোটা জুড়েই আসলে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। আপকামিং বিপিএল এ রংপুরের হয়ে তিনি খেলবেন, রংপুর ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে একটা দারুণ ছক্কা মেরেছেন মুস্তাফিজকে সাইন করে, এবং সেই মুস্তাফিজ কিন্তু আইএল টি-20তে এই মুহূর্তে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার। এরপর যে ঘটনাটা ঘটেছে আমরা খেয়াল করেছি, মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের নকরে 20 লাখ টাকা, প্রায় 12.5 কোটি টাকা বাংলা টাকায় যদি হিসাব করি, সেই অর্থে হচ্ছে খেলতে যাচ্ছেন পরের আইপিএল এ, এবং সেখানটায় তিনি মোটামুটি 3টা ম্যাচ মিস করবেন, বাট সুস্থ থাকলে এবং তিনি যদি কনফার্ম থাকেন 11-এ সব ম্যাচগুলো খেলবেন। কিন্তু তার আগে আইএল টি-20তে যা করছেন এক কথায় অতি মানবীয়। এই মুহূর্তে তিনি 6ষ্ঠ ম্যাচ খেলতে নেমেছেন, এই ম্যাচে তার আসলে রোলটা তিনি শেষও করে ফেলেছেন, এবং 6ষ্ঠ ম্যাচে তার উইকেট সংখ্যা 14, এবং এই 14টা উইকেট যে মুস্তাফিজ পেয়েছেন, তিনি যদি আমরা পুরো ট্যালিটা দেখার চেষ্টা করি, টপ চার্ট দেখার চেষ্টা করি, 2 নম্বরে রয়েছেন। যিনি টপে রয়েছেন তার থেকে একমাত্র উইকেটের সংখ্যায় বেশি, এবং তিনি একটা ম্যাচ বেশি খেলেছেন। মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে যেটা করে দেখিয়েছেন অতি মানবীয়, কারণ আপনি 1 ওভারে একবার 3 উইকেট পেতে পারেন। টি-20 কথা বলছি, কিন্তু ইটস নট অ্যাবাউট দ্য 50 ওভার্স ক্রিকেট, যেখানে একজন বোলার 10 ওভার বল করার সুযোগ পেয়ে থাকেন। অনলি 4 ওভার্স ইউ হ্যাভ ইট। আপনি একই লিগে, কম্পিটিটিভ লিগ, ইন্টারন্যাশনাল টি-20 লিগ, আইএল টি-20 যেটা দুবাইতে চলছে, সেখানটায় তিনি দ্বিতীয়বারের মতো একই ওভারে 3 উইকেট পেয়েছেন, ওভার হ্যাট্রিক এগেইন বাই দ্য ফিচ। এবং এদিন যে কাজটা তিনি করেছেন, টপ 2জন রান স্কোরার প্রতিপক্ষের যারা ছিলেন তাদেরকে তিনি ফিরিয়েছেন, তাদেরকে ফিরিয়ে যে স্কোরটা হওয়ার কথা ছিল প্রতিপক্ষের, সেই স্কোরের মেরুদণ্ডটা আলটিমেটলি মুস্তাফিজুর রহমান তার ভেলকিতে ভেঙে দিয়েছেন। ভিন্স এবং ওমর জাই যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটা জমে উঠেছিল। মনে করা হচ্ছিল যে এই পার্টনারশিপটা যদি আরো 3-4 ওভার স্টে করে, দেন মুস্তাফিজের দলের টার্গেটটা হতে পারে প্রায় 2.25 কাছাকাছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গায় একটা অসাধারণ ওভার দেখলাম বাই ফিচ। প্রথমে তিনি ভিন্সকে আউট করেছেন, 2জনকে ফেরানোর যে কাজটা তিনি করতে গেলেন, সেই কাজে মুস্তাফিজুর রহমানের ভিন্সকে যে আউট করলেন, যে এজটা হয়েছে সেটা তিনি টের পান নাই, আম্পায়ার এবং কিপার টের পেয়েছে, ফিচ টের পাননি। আপনারা যদি ওই আইএল টি-20 পেজে গিয়ে দেখেন তাহলে অনেকটা সেই ব্যাপারটা লাগবে যে এত বড় এজ কিন্তু মুস্তাক কেন টের পেলেন না, মুস্তাফিজও টের পাননি। মানে নিজের বল নিয়েই মুস্তাফিজ নিজে কতটা ক্যারিশম্যাটিক যে নিজেও টের পান না আসলে কতটা জাদু করেন। সো প্রথমের উইকেটটা তিনি যখন পাইলেন, 1 ওভারে 3 উইকেটে প্রথম উইকেটটা, সেটা হচ্ছে ভিন্সের উইকেট, সেটা কিপার আম্পায়ার টের পেল, মুস্তাফিজ টের পেলেন না, প্রথম উইকেট। এরপর যেটা হইলো ওমর জাই ইনসাইড এজ বোল্ড, এটা সবাই দেখেছে, সবাই টের পেয়েছে। এই 2টা উইকেট পাবার পরে এবং এই 2টা উইকেট লাভ করার পরে যখন মনে করা হচ্ছিল যে আলটিমেটলি আরেকটা উইকেট যদি পায় মুস্তাফিজের দল, বা মুস্তাফিজ এই ওভারে যদি আরো একটা উইকেট নিয়ে নিতে পারে, কারণ যেহেতু 2জনকে ফিরিয়েছে তিনি সেট উইকেট, সেই জায়গায় তার দলের কাজটা খুব সহজ হয়ে যায়। সেই জায়গায় মুস্তাফিজ সাকসেসফুল। এবার তিনি ডিকসনকে বোল্ড করেছেন, এবং তিনি যে ডিকসনকে বোল্ড করলেন, ঠিক প্রথমে যে উইকেটটা তিনি পেয়েছিলেন ভিন্সের, সেই উইকেট পাবার পর যেমন টের পান নাই কিপার এবং আম্পায়ার, টের পাবার পর ফাইনালি হচ্ছে সেই আউটটা কিপারের অ্যাপিলের প্রেক্ষিতে হয়েছে। ডিকসনের আউটটা মুস্তাফিজ বোল্ড করার পর টের পান নাই যে তিনি বোল্ড হয়েছেন কিনা। 1 ওভারে 3 উইকেট ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য সেম টুর্নামেন্ট বাই ফিচ, যিনি 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের পরের মৌসুমের আইপিএলটা খেলবেন, যাকে পাবার জন্য আইপিএল এর অন্তত 3টা দল অ্যাক্টিভলি লড়েছে। দিল্লি শুরু করেছিল, চেন্নাই রয়েছে ছিল, কলকাতা কিনেছিল। সেই ফিচ যেই ফর্মে রয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এগেইন
এগেইন এনওসি সংক্রান্ত জটিলতা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে না থাকতো, মুস্তাফিজ যদি একদমই শুরুর স্লটগুলোতে থাকতেন, মানে মুস্তাফিজকে যখন ডাকা হয়েছিল তখন প্রায় 100 জন ক্রিকেটার তার আগে ডাক পেয়ে গেছেন, অথচ পাঁচি রানাকে ডাকা হয়েছিল ফার্স্ট 20-র মধ্যে। মুস্তাফিজ যদি আরেকটু আগে কল হতেন তাহলে তার প্রাইসটা 15 crore যে হতো, এটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক সো যে খুব বেশি ডাউট থাকতো। এবং একই সাথে আজকের এই পারফরমেন্সটা চোখে আঙুল দিয়ে আরেকটা ব্যাপার দেখিয়ে দেয়, দোজ পিপল হু আর থিঙ্কিং দ্যাট পাঁচি রানা ইজ দ্য কনফার্ম পার্ট অফ দ্য 11 অফ কলকাতা নাইট রাইডার্স, যদি পাঁচি রানা অ্যাবসেন্ট থাকেন, ইনজুর্ড থাকেন, আউট অফ ফর্ম থাকেন, দেন মুস্তাফিজ উইল বি পিকড দেয়ার টু বি দ্য পার্ট অফ দ্য 11, ডেফিনেটলি নট। চেন্নাই সুপার কিংস তারা তাদের যেই আইপিএল মিশনে মুস্তাফিজকে দলভুক্ত করেছিল 2023-এর কথা বলছি, প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের সেই পারফরমেন্সটা এখনো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রত্যেকটা ম্যাচ খেলেছিলেন, শেষ যখন করেছিলেন 9 ম্যাচে 14 উইকেট, এন্ড হি ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত তিনি খেলছিলেন, চলে আসার আগ পর্যন্ত। সো কলকাতা নাইট রাইডার্সের একদমই চোখ বন্ধ করে অপশন হচ্ছে যে আমরা পাঁচি রানাকেই খেলাবো, মুস্তাফিজকে আমরা বিকল্প হিসেবে খেলাবো, এই চিন্তাটা আমার কাছে মনে হয় অনেকটাই অমূলক। অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স ইন আইএল, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স থ্রুআউট দ্য ইয়ার, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স লাস্ট আইপিএল, মুস্তাফিজুর রহমান আমার মনে হয় যে দারুণ ফর্মে রয়েছেন, এবং কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি শুরু থেকেই মুস্তাফিজকে তাদের 11-এ রাখবে, খেলাবে, এটা তাদের প্রয়োজনে তারা করবে। হোয়াট অ্যাবাউট রিশাদ হোসেইন? হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলছেন রিশাদ, এবং রিশাদের এই মুহূর্তে অবস্থান অস্ট্রেলিয়ায়। হোবার্ট এমন একটা জায়গা, মানে চরম ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। আমি হোবার্টে গিয়েছিলাম যখন 2022-এ টি20 ওয়ার্ল্ড কাপ কভার করতে গেলাম। সো ওই সময়টায় আসলে হোবার্টের ওয়েদারটা এত বেশি বাজে ছিল, এবং হিমশীতল একটা ওয়েদার। অস্ট্রেলিয়ার সবচেয়ে মানে কি বলবো মিস্টিরিয়াস ওয়েদার, সবচেয়ে সূর্য কম দেখা যায়, সবচেয়ে বেশি ঠান্ডা, বৃষ্টি পড়ে। হোবার্ট ইজ দ্যাট পার্ট। রিকি পন্টিং এর হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ হোসেন যেভাবে খেলছেন, মুস্তাফিজ উইকেট নিচ্ছেন, রিশাদ হোসেন রান আটকাচ্ছেন। টি20 ক্রিকেটে রিশাদ হোসেন আজকের ম্যাচে, এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে রিশাদ হোসেন অসাধারণ বল করেছিলেন, 3 উইকেট পেতে দেখেছিলাম। আজকের রিশাদ হোসেন 4 ওভার 21 রানে 1 উইকেট। কি পরিমাণ ইকোনমিক্যাল হলে টি20-তে বিগ ব্যাশে এরকম একটা ফিগার আপনি ডেলিভার করতে পারেন। সো বাংলাদেশের দুজন ক্রিকেটার রাইট নাও মানে আলো ছড়াচ্ছেন তাদের পারফরমেন্স দিয়ে, একজন মুস্তাফিজুর রহমান, একজন রিশাদ হোসেন, একজন লেগি আর একজন বাহাতি পেসার। তবে তাসকিন আহমেদকে ভুললেও চলবে না, তিনিও কিন্তু আইএল টি20-তে তার লাস্ট ম্যাচে 3 উইকেট ক্র্যাক করেছিলেন, যদিও তার দল মুস্তাফিজের দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। ডিসকাশন নিয়ে নিশ্চয়ই আবারও হাজির হবো আপনাদের সামনে। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, শরীর ভালো ছিল না, সেই কারণে টেক গ্রেট কেয়ার।